সো সাজেশন আর সাজেশন, এই সাজেশনের কমেন্টস তোমাদের প্রচুর যে ম্যাম সাজেশন দিন। তো প্রথমেই আমি বলবো যে সাজেশন ভিত্তিক যে পড়াশোনা সেটাকে খুব একটা আমি প্রথম থেকে সাপোর্ট করি না, এবং এটা আমি মনে করি যে একদম লাস্ট মোমেন্টেই দেওয়া উচিত, তাই না? তা না হলে সাজেশন ভিত্তিক পড়াশোনা পছন্দ করি না বলতে যে একদম প্রথম থেকে মানে জাস্ট মানে সেকেন্ড সামেটিভ শুরু করছো এই টাইমে ম্যাম বলে দিন কি পড়বো, সেকেন্ড সামেটিভে কি পড়বো, সেটা পছন্দ করি না। বাট একটা কমপ্লিটলি আমাদের যা রয়েছে সিলেবাসে সেই সমস্ত কিছু পড়ার পরে তো একটা সাজেশন তো দরকারি, তাই না? তার আগে থেকে কিন্তু নয়। তো চলো আজকে আমরা দেখব যে ক্লাস 9-এর তোমাদের ইংলিশের কি সাজেশন দেওয়া যায়। প্রথমত ইংলিশের সাজেশন দেওয়ার ক্ষেত্রে টেক্সটের থেকে প্রশ্ন তো তোমাকে এরকম ভাবে বলবো না যে এইটা পড়ে যাও তুমি, ঠিক আছে? যেহেতু আমাদের ইংলিশের ক্ষেত্রে কিন্তু তোমরা জানো যে আমাদের কিন্তু শর্ট মার্কসের প্রশ্ন থাকে, রাইট? এখানে 5 মার্কসের লেখো, বর্ণনা করো, এগুলো থাকে না। তো তবুও কিছু ডিসকাশন তোমাদের সঙ্গে করব এবং রাইটিং নিয়ে ডিসকাশন করব। চলো তাহলে তোমাদের সেকেন্ড সামেটিভে যেটা আছে সেটা হলো এইবারে স্কুল টু স্কুল ভ্যারি করছে, সেটা তোমরা সবাই জানো, বাট যেটা আর কি মোটামুটি সব স্কুলেই হচ্ছে বা আমাদের অ্যাকর্ডিং টু আমাদের বোর্ড প্যাটার্নের যে সিলেবাস অনুযায়ী যেটা হওয়া উচিত সেটা হচ্ছে যে অল সামার ইন এ ডে বাই রে ব্র্যাডবেরি। প্রথমত আমি বলবো যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কটা চ্যাপ্টার তোমার হবে সেই কটা চ্যাপ্টারের ফুল নেম, তার সঙ্গে অথরের নাম একদম কারেক্ট স্পেলিং এর সহ তোমাকে পড়ে নিতে হবে। তারপর তুমি অন্য কোনো কিছু ভাববে। তাহলে ফার্স্টেই তোমাকে অল সামার ইন এ ডে, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, টম লুজেস আ টুথ, হিজ ফার্স্ট ফ্লাইট, এই নাম কটা প্রপার ওয়েতে তোমাকে মনে রাখতে হবে এবং তাদের যে অথর, অর্থাৎ আমাদের অল সামার ইন এ ডে এর ক্ষেত্রে রে ব্র্যাডবেরি, মাইল দ্য মিস্ট আপন দ্য হিলের ক্ষেত্রে এমিলি ব্রন্টি, টম লুজেস আর টুথের ক্ষেত্রে মার্ক টোয়েন, এখানে এনার আসল নামটা অবশ্যই পড়বে, এবং হিজ ফার্স্ট ফ্লাইটের ক্ষেত্রে লিয়াম ও ফ্লাহার্টি। তাহলে ফার্স্ট থিং হচ্ছে তোমাকে কিন্তু নামগুলো উইথ কারেক্ট স্পেলিং পড়ে নিতে হবে, এটা হচ্ছে আমার প্রথম বক্তব্য। সেকেন্ডলি যদি আমি আসি অল সামার ইন এ ডে, তোমরা জানো যে এটা একটা সায়েন্স ফিকশন। তাহলে কোথায় এটা আমরা দেখছি যে সায়েন্স ফিকশনটা ভেনাসে দেখছি। কোথা থেকে গেছে? আর্থ থেকে গেছে। যে চিলড্রেনরা এত এক্সাইটেড কেন? যে কারণ এখানে 7 বছর পরে সূর্য উঠবে এবং সেটা মাত্র 1 আওয়ারের জন্য থাকবে। লাস্ট যখন সূর্য উঠেছিল তারা খুবই ছোট ছিল, সেজন্য তাদের মনে নেই কিছুই, তাই তো? এবং এই চিলড্রেন্সদের বাবা মারা কোথা থেকে এসেছে? এখানে এই শুক্র গ্রহে এখানের ওয়েদারটা মানে বা সারা দিনের বা বছরের পর বছর এখানে কিরকম আর কি বর্ণনা, ডেসক্রিপশন, যে সবসময় বৃষ্টি হচ্ছে, গাস্ট অফ রেইন, ওয়াটার, এই যে তারপর যে ফরেস্ট, সেই ফরেস্টের কালারটা কি, আলটিমেটলি সূর্য যখন উঠলো তারপরে তাদের রিয়াকশনটা কি হলো, তারা কি করলো, এবং তারপরে একটা মেয়ে যখন চিৎকার করে উঠলো একটা রেইন ড্রপ তার পামের ওপরে, তারপরে ঠিক কিভাবে তাদের সিচুয়েশনটা চেঞ্জ হলো, তারপর তারা কি করলো, এবং তার আগের দিন, বিশেষ করে এই যে সূর্য উঠবে তার আগের দিন তারা সূর্য সম্পর্কে কি করেছে, পোয়েম পড়েছে। এই যে সমস্ত এক্সাইটমেন্ট গুলো রয়েছে বা কোথায় তারা খেলছে, ইকোয়িং টানেলস, এই সমস্ত কিছু কিন্তু তোমাকে ভালো করে দেখে রাখতে হবে। সেকেন্ড যদি আসি কবিতার ক্ষেত্রে, মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, এটা তো মানে মাস্ট, এটা স্কিপ করার তো কোনো ব্যাপারই নেই। তোমরা জানো যে একটাই কবিতা আছে এবং এই একটাই আসবে তোমাদের। তো মাইল দ্য মিস্ট আপন দ্য হিল প্রথমত কে লিখেছেন তুমি সেটা মনে রাখবে। এখানের বিষয়বস্তুটা কি? এখানের বিষয়বস্তুটা হচ্ছে নস্টালজিয়া, যে এখানে আমাদের
আমাদের এমিলি জন ব্রন্টি তিনি কিন্তু কি হচ্ছে নস্টালজিক হয়ে যাচ্ছেন, অর্থাৎ পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করছেন, যে সেই পুরোনো দিনে যখন বাবার আশ্রয়ে থাকতাম, যে শেল্টারিং রুফ ছিল, এখানে এই শেল্টারিং রুফটা কার? এই যে মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, এই মিস্টটা, এই কুয়াশাটা কোথায় দেখতে পাওয়া যাচ্ছে, কুয়াশার কালারটা কেমন, দ্য ডে হ্যাজ ওয়েপড ইটস ফিল, যে দিনটা কি করেছে, তার যতটা পসিবল, তার যতটা ধারণ ক্ষমতা ছিল ততটা কিন্তু সে কিন্তু কেঁদেছে। এখানে কি সিগনিফাই করছে যে টুমোরোতে আর কিন্তু কোনো স্টর্ম, নো স্টর্ম টুমোরো, এই জিনিসগুলো কিন্তু তোমাকে ভালো করে, অবশ্যই ভালো করে পড়তে হবে। ড্রিমি, ফ্র্যাগন্যান্স, ঠিক আছে, এই সমস্ত কিছু ভালো করে পড়বে। মেইনলি আমি কবিতার ক্ষেত্রে বলবো একদম ছোট্ট কবিতা, কবিতাটা অ্যাটলিস্ট দুবার কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নাও। সামার পল বলে একটা কথা আছে, পল কথার অর্থ কি? PALL, এখানে কিন্তু একটা থিক ক্লাউড বোঝাচ্ছে। তাহলে কবিতাটা লাইন বাই লাইন পড়ে নাও, এবং এখানে কিছু বেসিক একদম হাতে গোনা প্রশ্ন রয়েছে, সেই ওল্ড হল ডোর, ফাদার শেল্টারিং রুফ, এই সমস্ত কিন্তু যে কবি আবার মনে করছে যে সে আবার যেন সেই আরেকবার তিনি চাইল্ড হয়ে গেছেন, এই জিনিসগুলো দেখবে। নেক্সট, টম লুজেস দ্য টুথ, যেটা খুবই ফানি, যেটা খুবই মজাদার একটা টেক্সট তোমরা পড়েছো। তো এখানে টমের ফার্স্ট যে সিমটমসটা গ্রো করেছিল সেটা কি, সেকেন্ড সিমটমসটা কি, থার্ড সিমটমটা কি, এবং এখানে এই যে মনডে মর্নিং এ মানে যে কেন তার কি মনে হচ্ছে, তার ফিলিংসটা কি, যে যদি সে অসুস্থ হতো তাহলে ভালো হতো, এই যে এরকম সে ভাবছে। এবং তারপর যে সে এই যে তার আর কি একটা দাঁত লুজ, এটাকে কেন সে বলল না, কেন? কারণ আন্ট পলি জানতে পারলেই সেটা তুলে ফেলবে, সেটাকে সে পরে কখনো কাজে লাগাবে, সেই জন্য রেখে দিল, রাইট? তো আলটিমেটলি আমরা জানি সমস্ত স্টোরিটাই, যে সিড কিরকম ভাবে নাক ডেকে ঘুমোচ্ছিল, তাকে জাগানোর জন্য টম কি করছিল, এবং সিড যখন জেগে উঠলো তখন কি বলছে, না তুমি কাউকে ডেকো না, এরকম করে যে অভিনয়গুলো করছে সেগুলো খেয়াল রাখবে। সিড কাকে ডাকতে গেছিল? আন্ট পলি। এই যে টম ইজ ডাইং, এইটা শুনে আন্ট পলির কি রিয়াকশন হয়েছিল, তিনি ছুটে চলে আসলেন। তারপর কি হলো, যে সিল্ক থ্রেড, এটা মনে রাখবে, কিভাবে টমের দাঁতটা আলটিমেটলি তুলে ফেলা হলো। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে টম একজন ডাক্তারের কাছ থেকে কি শুনেছিল, সার্টেন এলমেন্ট, যে একটা নির্দিষ্ট কিছু উপসর্গ কি করেছিল, একজন রোগীকে কিন্তু কি করেছিল, 3 দিনের জন্য বিছানায় শুইয়ে রেখেছিল। এই জিনিসটা ভালো করে মনে রাখবে। অর্থাৎ এই যে 3টে সিমটম, সে কিভাবে, সিড কি করছিল, সিডকে ডাকার জন্য, মানে সিড যখন জেগে উঠলো তারপর সিডের সঙ্গে ওর যে কথোপকথনটা, আন্ট পলি জানতে পারলে তার দাঁতটা তুলে নেবে, এবং আলটিমেটলি আন্ট পলি কিভাবে দাঁতটা তুলেছিল, যে সিল্ক থ্রেড এনেছিল, লাস্টে দাঁতটা কোথা থেকে ঝুলতে থাকে, ডাক্তারের কাছ থেকে কি শুনেছিল, এই সমস্ত কিছু একটু ভালো করে দেখবে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, হিজ ফার্স্ট ফ্লাইটে, এই যে একটা ইয়াং শিগাল, সে কিসে ভয় পাচ্ছিল, সে মনে করছিল যে তার উইংস কখনো তাকে সাপোর্ট করবে না, এবং সেই জন্য কি সে উঠতে পারছিল না, সে বারবার এগিয়ে গিয়ে ফেরত আসছিল। তার কাছে কেউ, কত টাইম ফ্রেমের মধ্যে তার কাছে কেউ আসেনি, উইদিন 24 আওয়ার্স তার কাছে কিন্তু কেউ আসেনি, রাইট? এবং সে কি করছিল, যে সে ঘুমিয়ে পড়েছে, যেরকম ভান করছিল, কেন ভান করছিল, এই যে প্রিটেন্ড করছিল, কেন করছিল, এবং তার মা আসতে গিয়ে কিছুটা এসে আর আসে না, তারপরে সে কিভাবে ঝাঁপিয়ে পড়ে এবং আলটিমেটলি ওড়াটা শেখে। তার বাবা কি করছিল, তার ভাই বা দাদা কোন মাছটা প্রথম ধরেছে, এই সমস্ত কিছু কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। এইগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট, যে তার উইংস সাপোর্ট করবে না, তারপর হচ্ছে তার বাবা কি করছিল, তার মা কি করছিল, মা কোথায় বসেছিল, তার কাছে কেউ আসেনি কেন, যে তার কাছে হিটটা আরো বেশি লাগছে কেন, যে কারণ সে স্টার্ভিং করে আছে, এই সমস্ত কিছু ভালোভাবে দেখবে। তো বেসিক্যালি তোমাদের সিন তো দেওয়াই থাকবে, আমি সবাইকে সাজেশনের পাশাপাশি যেটা উপদেশ দেব তোমাকে দেওয়াই থাকবে, জাস্ট সেটা একটু মন দিয়ে ভালো করে দেখো, তাহলেই কিন্তু উত্তর করতে পারবে। বাট কবিতাটা কিন্তু অবশ্যই নিজে একবার বাড়ি থেকে পড়ে যেও। এরপর আসছি একটু রাইটিং পোর্শনে, এবং রাইটিং পোর্শনের ক্ষেত্রে
প্রথমেই যে জিনিসটা বলবো সেটা হচ্ছে লেটার। তোমরা জানো যে লেটার করকমের আমরা লিখি, আমরা ফর্মাল লেটারের কথা শুনেছি এবং ইনফর্মাল লেটারের কথা শুনেছি, রাইট? ফর্মাল অ্যান্ড ইনফর্মাল। তো তোমরা এখন পড়ছো 9-এ, বাট যদি আমি 10-এর হিসেবেও ধরি তাহলে দেখবে প্রতি বছর লেটার এসেছে, ইদার ফর্মাল লেটার বা ইনফর্মাল লেটার, বা যদি আমি একটু বেশি করে বলি তাহলে হবে এডিটোরিয়াল লেটার। তাহলে লেটার কিন্তু প্রতি বছরেই এসেছে এবং লেটার কিন্তু খুব 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 মানে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে লেটারের ক্ষেত্রে ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটার, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল লেটার, এই দুটো লেটারের ভালো করে স্ট্রাকচারটা পড়ে যাবে। এই দুটো লেটারেরই কিন্তু ভালো করে স্ট্রাকচারটা ফলো করো, কারণ কোথায় রিসিভার্স অ্যাড্রেস, কোথায় সেন্ডার্স অ্যাড্রেস, সাবজেক্টটা প্রপার ওয়েতে, ডেটটা প্রপার ওয়েতে, স্যালুটেশন এবং লেটার অফ দ্য বডি, লাস্টে তোমার কমপ্লিমেন্টারি ক্লোজিং, এই জিনিসগুলো ভালো করে তোমাকে ফলো করতে হবে। ফর্মাল লেটারের কি স্ট্রাকচার, ইনফর্মাল লেটারের কি স্ট্রাকচার, সেই সমস্ত কিছু ভালো করে ফলো করো, দেখবে দারুণ হবে এক্সাম। তো লেটার একদম ফার্স্ট প্রায়োরিটিতে রাখো এবং দুটো লেটারেরই স্ট্রাকচার কিন্তু পড়ে যাও। ফর্মাল তোমরা জানো আমরা কাদের লিখি, ইনফর্মাল আমরা ইনফর্মাল ওয়েতে লিখি, বাবা মা দাদা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ইত্যাদি। ফর্মাল লেটারের মধ্যে হেডমাস্টারের কাছে পড়ে বা যেখানে আমরা ফর্মাল ওয়েতে কনভারসেশন করি। তো লেটার পড়বে। এরপর চলে আসছি রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে। রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল রিপোর্টের ক্ষেত্রে আমি একটু এক্সট্রা জোর দেব। অ্যাক্সিডেন্টাল রিপোর্ট দেখবে, এর মধ্যে ডিভাস্টেটিং ফ্লাড দেখবে। এছাড়া এই রিপোর্টগুলোর বাইরে গিয়ে যদি বলি তাহলে স্কুল অ্যানুয়াল ডে, প্রাইজ গিভিং সেরেমনি, এগুলোও দেখবে। অ্যাক্সিডেন্টালের মধ্যে যে আহমেদাবাদের প্লেন ক্রাশ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবো, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো কিন্তু একটু ভালো করে দেখো। বেসিক্যালি রিপোর্টের ক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল, ডিভাস্টেটিং ফ্লাড, এই জিনিসগুলো দেখে গেলেই কিন্তু হবে। নেক্সট আমরা চলে আসছি নোটিশ সেকশনে। নোটিশের ক্ষেত্রে বলবো ব্লাড ডোনেশন কাম ট্রি প্লান্টেশন, চেক আইসাইট, এইগুলোর ওপর একটা বেসিক ধারণা রাখবে। আর হচ্ছে স্ট্রাকচার, নোটিশেরও একটা স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারটা ফলো করবে, ব্যাস। আর যাই দিক তুমি কিন্তু লিখে ফেলতে পারবে। এরপর আসছি প্যারাগ্রাফের ক্ষেত্রে। প্যারাগ্রাফের ক্ষেত্রে এরপর আসছি আমরা প্যারাগ্রাফের ক্ষেত্রে ফিজিক্যাল এক্সারসাইজের উপর জোর দেবে। সায়েন্স ইন টুডেজ লাইফ, ফেভারিট সিজন, হবি, জার্নি বাই ট্রেন, এগুলো খুবই কমন এবং পপুলার টপিক। তো তোমাদের যেহেতু স্কুল টু স্কুল ভ্যারি করছে, এটা যদি মাধ্যমিক হতো তাহলে বলে দেওয়াটা অনেকটা ইজিয়ার হতো, ঠিক আছে? কিন্তু যেহেতু এটা স্কুল টু স্কুল ভ্যারি করছে, সেক্ষেত্রে আমি বলবো স্কুল থেকে যেটা তোমাকে বলবে বা প্র্যাকটিস করিয়েছে সেটা তো আগে করবেই, তার পাশাপাশি এইগুলোও কিন্তু দেখো। অপারেশন সিন্দুর, এই রাইটিং এর পোর্শনে এগুলোও বলে দেবো। অপারেশন সিন্দুর, পেহেলগাম অ্যাটাক, কুম্ভ মেলা। কুম্ভ মেলাটা প্যারাগ্রাফের জন্য একটু ভালো করে তৈরি করো, এই জিনিসগুলো কিন্তু দেখো। আলটিমেটলি এইগুলোর বাইরেও যেটা থাকে তোমাদের, সেটা হচ্ছে তোমাদের প্রিপারেশন থাকে। প্রিপারেশনের ক্ষেত্রে ম্যাঙ্গো পিকল, টি, কফি একদম অত্যন্ত মানে ফার্স্ট প্রিপারেশন বললেই এই টপিকগুলোই আমাদের মাথায় আসে। পেপার মেকিংটাও কিন্তু ভালো করে দেখো। তাহলে এগুলোর বাইরে যেটা বললাম, কুম্ভ মেলা, অপারেশন সিন্দুর, পেহেলগাম অ্যাটাক, আহমেদাবাদ প্লেন ক্রাশের উপর রিপোর্ট, এই জিনিসগুলো কিন্তু ফলো করো। সো আলটিমেটলি যেটা বলবো, একদম ভেরি শর্ট ছিল সাজেশন। এবং গ্রামার পোর্শনটা বাদ দেবো না। গ্রামারের ক্ষেত্রে বলবো ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি, জয়নিং, এগুলো একটু ভালো করে দেখে যেও, একটু প্র্যাকটিস করো। এখনো আই থিঙ্ক টাইম আছে, তো করে নাও। তো আমার তরফ থেকে একদম ছোট্টভাবে এই ছিল আমাদের আজকের সাজেশন। আমার তরফ থেকে তোমাদের জন্য থাকলো অনেক অনেক শুভেচ্ছা। আর তোমরা যেমনটা জানো আমি কিন্তু বেস্ট উইশেস বলি না, বলি ব্রেক আ লেগ। সো চলো, এটাই ছিল সাজেশন। খুব ভালো দারুণ এক্সাম হোক তোমাদের। টাটা অ্যান্ড থ্যাংক ইউ। টাটা টাটা টাটা।